কমিটিকে বলেছি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থ্যাতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর, আর সেই হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তবে তার পথ চলার দিনগুলি মোটেই সহজ ছিল না। এই পথ চলা কোনো বদান্যতার উপহার ছিল না, বরং এই স্বাধীনতা ছিল সংগ্রাম করে রক্তের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা। তবু ৭১-এর দিনগুলি দেখেছে বহু ওঠাপড়া। রাজাকার বাহিনীর অত্যাচারে প্রাণ হাতে করে এপার বাংলায় চলে এসেছিলেন হাজার হাজার মানুষ, হারিয়েছিলেন ভিটে মাটি। আর অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে মুক্তিবাহিনীকে বাড়িয়ে দিয়েছিলেন সহায়তার হাত। কাঁধে কাঁধ মিলিয়ে বন্দুক ধরেছিলেন পাকিস্তানের অন্যায় নীতির বিরুদ্ধে। প্রভাবিত হয়েছিল কাঁটাতারের দুই প্রান্তের বাঙালিরা, প্রভাবিত হয়েছিল বঙ্গজীবন। আজও অনেকের মনে পড়ে সেই দিনের কথা। লক্ষ কণ্ঠের আর্তনাদ, মনে পড়ে ভিটে মাটি হারানোর শোক, মনে পড়ে মুক্তিবাহিনীর রণধ্বনি, যা ধ্বনিত হয়েছিল স্বাধীনতার স্বাদ আস্বাদনের লক্ষ্যে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বললেই আমি হঠাৎ তোমাদের বয়সে চলে আসতে ইচ্ছা করে। অর্থাৎ আমি যখন রিপোর্টারি শুরু করেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তখন তো আমি খুবই ইয়াং। তোমার এখন যা বয়স তোমাদের তার চেয়ে একটু বেশি। আর ওয়ার করেসপন্ডেন্ট হিসাবে তো আমরা স্বীকৃত হয়েছি পরে, যুদ্ধের যখন শুরু হচ্ছে, মানে তখন সেই সময়টায় আমরা বহু লোকই, কলকাতার যত সাংবাদিক তারা সিম্প্যাথেটিক ছিল, বাংলাদেশের মানুষের খবর নেওয়ার জন্য করছিল। আমি সেই সময়টায় আমি এবং আমরা কয়েকজন বাংলাদেশে প্রবেশ করেছিলাম। আমাদের দুইজন তরুণ সাংবাদিক, তারা মারাও গেছে কিন্তু সেখানটায় গিয়ে। তা আমি এই সাতক্ষীরা দিয়ে আমি প্রবেশ করি সেখানটায়। যশোরে, খুলনায় লড়াই হচ্ছে। তা আমি প্রথম যেটা লক্ষ্য করেছি, মানুষ, সাধারণ মানুষের মধ্যে একটা দারুণ আবেগ সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে। একটা ঘটনা বললেই বোঝা যায়। আমি যখন প্রথম বাংলাদেশে প্রবেশ করছি ইছামতি পার হয়ে, একটা বাঁশঝাড় আছে। আমার কাছে ছবিটা ছিল, আমার এখন নেই। বাজার দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা বাচ্চা বাস আড়ে রয়েছে, হঠাৎ আমার সঙ্গে দু আঙুল এরকম করে দিয়ে বলছে, গরম গরম। জামা প্যান্ট পরা নেই, সে একটা ২০০০ জানি, তুই গুরুম গুরুম কী করে, আমার একটা বন্দুক দিবা। বাঙাল ভাষায় বলছি, ও ঠিকই বন্দুক কী করবি, ইয়ে মারুম। তুই বেটা ইয়ে মারবি? বললো হা। তারপর তো আমি ওখানটায় যাই। সে হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স যে মানুষের আবেগটা কোন জায়গাটায় আছে। পূর্ব বাংলায় যখন প্রবেশ করি, তখন কোকিলের ডাক আর বাঁশপাতার মর্মধ্বনির সঙ্গে এক শিশুর আরতি চোখে পড়েছিল। ফেরার সময় নানার আরতিও চোখে পড়ল। স্বাধীনতার লড়াইয়ে তারা কিভাবে অংশ নিতে চায় এ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম আমি। ওই সময়ের কাহিনী সবিস্তারে লিখেছিলাম। লেখার শেষে উল্লেখ করেছিলাম, ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের কাহিনী শুনেছি, হাতে হাতে চাপাটি ঘুরেছিল সিপাহী বিদ্রোহের সমর্থনে। বীর তিতুমিরের কাহিনী শুনেছি, লাঠি তীর ধনুক সম্বল করে ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াইয়ে নেমেছিলেন। ভিয়েতনামের কাহিনী শুনেছি,
জনতার ব্যাপক ঐক্য, আর ঐক্যকে প্রথম সম্বল করে সাধারণ অস্ত্র নিয়ে ভিয়েতনামবাসী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। বাংলাদেশের 7.5 কোটি মানুষ যেন এই 3 সংগ্রামের সমন্বয় করেছেন। আমার শেষ পংক্তি ছিল লেখায়, আমি লিখেছিলাম, ইয়াহিয়ার কামানে যেমন কোকিলের ডাক বন্ধ হয়নি, বাঁশপাতার মর্মধ্বনিও স্তব্ধ হয়নি, তেমনি স্তব্ধ হবে না বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। As life progresses, images blur. All that remains are memories. Some of them true, some of them false. বিদেশি সিনেমার এই সংলাপ বোধ হয় মানুষের জীবনের কথাই বলে। স্মৃতিতে আজও থেকে গেছে সেদিনের অনেক কথা। এখনো সেই সব দিনগুলির কথা অনেকের অন্তরে বসবাস করছে উজ্জ্বল উপস্থিতি নিয়ে। একাত্তরের আগুন যখন প্রভাবিত করেছে বহু মানুষকে, তখন পশ্চিমবঙ্গে চলছে আরেক রাজনৈতিক আন্দোলন। চারু মজুমদারের অনুপ্রেরণায় যুব সমাজের একাংশ চালিত হল নকশাল আন্দোলনের পথে। তৎকালের অনেক নেতা পৌঁছে গেলেন সীমান্তের গ্রামেও। ঘটনাচক্রে প্রত্যক্ষ করলেন শরণার্থী সমস্যা। পূর্ব বাংলা থেকে তখন হাজার হাজার মানুষ আসছেন এপার বাংলায়। স্বাধীনতোত্তর কালে ভারতের বুকে ডানা বাঁধছে আরেক নতুন সামাজিক মেঘ। আমি গ্রামে গিয়েছিলাম কারণ রাজনৈতিক কারণে। আমরা তখন একটা রাজনীতি দল করতাম, নকশালবাড়ির রাজনীতি করতাম। আমরা গ্রাম থেকে শহর ঘেরা যে রাজনীতি সেইটা করতাম, সেই কারণে গ্রামে গিয়েছিলাম। শহরের ছাত্র যুবরা তখন ডাক হয়েছিল যে গ্রামে গিয়ে গ্রাম থেকে যুদ্ধটা শুরু হবে, সেই কারণে গ্রামে গিয়েছিলাম। আমাদের যে গ্রামটা ছিল, যে অঞ্চলটা আমরা বেঁচেছিলাম, সেটা হচ্ছে টাকি, হাসনাবাদ, বরুণহাট, এই অঞ্চলটা। এই অঞ্চলে আমি গিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। অশোক মুখার্জি বলে, বিই কলেজের অশোক মুখার্জি ছিল, ডক্টর জ্যোতি ব্যানার্জি ছিল। এরকম আমরা কয়েকজন ওই অঞ্চলে গিয়ে কাজ করতে শুরু করি। সেটা হচ্ছে 70-এর মার্চ, এপ্রিল, মে, এই সময় থেকে। আমরা বাংলাদেশের যুদ্ধ, এই ব্যাপারটা আমরা ঘূর্ণাক্ষরেও জানতাম না বা কখনো ভাবিনি। কিন্তু আমরা ওই গ্রামে আছি, আমাদের যে কৃষকদের নিয়ে যে আন্দোলন, যে ব্যাপার, আমাদের যে এজেন্ডা, সেইটা নিয়ে কাজ করছিলাম। কিন্তু এমনই সময় দেখলাম যে প্রচুর লোক ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে হাজির হয়েছে এবং আমরা একটু অবাকই হলাম, কি ব্যাপার, এইখানে কেন। তারপরে দেখলাম প্রচুর লোক হাসনাবাদ স্টেশনে
এসে জড়ো হয়ে রয়েছে এবং তারা সেখানে বসবাস করতে শুরু করেছে। শরণার্থী, এদেরকে বলা হলো শরণার্থী। তাদের জন্যে খাবার দাবার, রান্না বান্না নানা রকম সব হতে শুরু করলো। এগুলো চোখের সামনে দেখতে লাগলাম। এছাড়া টাকিতে তখন মুক্তি ফৌজ, বাংলাদেশের যে মুক্তি ফৌজ ছিল, যারা লড়াইটা করছিল ইয়াহিয়া খান আর্মির সঙ্গে, সেই মুক্তি ফৌজ এসে ঘাঁটি গাড়ল টাকিতে। আমরা যখন টাকি তার অ্যাডজাস্টেড মানে পার্শ্ববর্তী এলাকায় জুড়ে আমরা আমাদের গ্রামাঞ্চল জুড়ে কাজকর্ম ছিল, আমরা সেই গ্রামাঞ্চল জুড়ে কাজ করতাম। তো আমাদের সঙ্গে এই মুক্তি ফৌজ এদের সঙ্গে মানে ওখানে তারা টাকিতে এসে বসবাস করাতে, তারা থাকাতে ফলে আমাদের সঙ্গে তাদের ওই যোগাযোগ, ইন্টারাকশান, কথাবার্তা হতে শুরু করে। হতেও এই সময়টা অনেকটা সময় আর কি আমরা ওদের সঙ্গে মুক্তি ফৌজের সঙ্গে কথাবার্তা বলি। বলার পরে আমরা ওদের যে উদ্দেশ্য, এখান থেকে ওরা অস্ত্রশস্ত্র সংগ্রহ করে নিয়ে ওপার বাংলায় গিয়ে ওরা লড়াই করবে এবং সেই সঙ্গে ভারতীয় সৈন্য আর কি ওপার বাংলায় যাবে, তারাও গিয়ে লড়াই করবে। এইটা ছিল পরিকল্পনা। সুতরাং আমরা সেইখানে আমাদের তো এর বিরোধিতা করা মানে রাজনৈতিক বিরোধিতা করা ছাড়া আর আমাদের কোনো কাজ ছিল না। তো আমরা বলতাম যে আপনার দেশে এই যে ভারতীয়রা যাবে, সৈন্যরা যাবে, গিয়ে আপনাদের মুক্তি দেবে, কিন্তু ভারতীয়রা কেন? আমি তাহলে আজকে তো আমি বলতে পারি যে ভারতে চীন এসে আমাদের বিপ্লবটা করে দিয়ে যাক, ভারতকে মুক্ত করে দিয়ে যাক, দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাক, একই ব্যাপার হলো। তো সেটা তো কাম্য নয়। তো ভারতীয় সৈন্য বাংলাদেশে গিয়ে যুদ্ধ করাটা এটাও কাম্য নয়। এটা ছিল আমাদের বক্তব্য। তো ওরা প্রথমে আমাদের সঙ্গে এই কথাটা শোনার পরে তারা আমাদের সঙ্গে আর কি মতবিরোধ হয়। ফলে আমরা কয়েকদিন ওদের সঙ্গে কোনো যোগাযোগই করতে পারিনি, রাখিনি। তারপরে আমরা আর কি ওদের যে ওই যে ক্যাম্প হয়েছিল টাকিতে, সেই ক্যাম্পের যে প্রধান ছিলেন তিনি হচ্ছেন মেজর জলিল খান, তিনি ওখানে ছিলেন। আমরা এই পুরো এই কথাবার্তাগুলো জলিল খাঁকে গিয়ে বলি যে আপনি কেন এই ভারতীয় সৈন্য নিয়ে বাংলাদেশে ঢুকবেন? আপনারা কেন নিজেরা লড়াইটা করবেন না? নিজের যুদ্ধ নিজে করে নিতে হবে, অন্য দেশ থেকে কখনো হতে পারে না। তারপরে সে মেজর জলিল খাঁ আমাদেরকে তো প্রথম দিন তার মিটিং থেকে বার করে দিল, বললো আপনারা আসবেন না, আপনাদের সঙ্গে আমাদের কোনো নেই। কিন্তু তার কিছুদিন পরে, দিন 10-15 পরে হঠাৎই ওনার থেকে আমরা ডাক পাই। মূলত আর কি ওই অশোক মুখার্জি এবং জ্যোতিদা ওদেরকেই আর কি, ওরা আমাদের সিনিয়র ছিল, ওরাই আমাদেরকে গাইড করতো। ফলে ওদের সঙ্গে কথা হয়। তো ডাকে, আবার ডাকার পরে ওরা বলে যে আপনাদের কথা বুঝতে পেরেছি, আমরাও আমাদের পথ আমরা ওখানে গিয়ে করব, জেনে নেব, আমরাও করব। তো আমাদের কি সাহায্য লাগবে, কি হবে, সেটা যদি আপনারা বলেন আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি। এপারে যে আপনারা এরকম গ্রামে গিয়ে এরকম থেকে শহরে চলে সেখানে লড়াই করছেন, আমরা আপনাদের সাহায্য করতে পারি। তো আমরা যেদিনকে প্রথম গিয়েছিলাম জলিল খাঁর কাছে টাকিতে, টাকি জমিদার বাড়িতে ওদের ক্যাম্প হয়েছিল, সেখানে ঘরে দেখেছিলাম এরকম সাজানো পুরো নানা ধরনের অস্ত্র। আমি কোনো দিন এত অস্ত্র, এত রাইফেল দেখিনি, গ্রেনেড এইসব দেখিনি। আমার ওই প্রথম দেখা, আমার অভিজ্ঞতা এটা প্রথম দেখা। তারপরে যদিও পরবর্তীকালে রাইফেল আমাদেরকে ওই জলিল খাঁ আমাদেরকে দিয়েছিল, বেশ কিছু রাইফেল দিয়েছিল, বেশ কিছু গ্রেনেড দিয়েছিল, যেগুলো আমরা এনে অনেককে দিয়েছি। বারাসাতে দিয়েছি, কী বলে এতে ওই ইছাপুরে দিয়েছি, এরকম গোপীবল্লভপুরে পাঠিয়ে দিয়েছি, এরকম আর কি অনেক জায়গাতে এইগুলো ডিস্ট্রিবিউট করেছি আমরা। কিন্তু আলটিমেটলি আমাদের যে রাজনৈতিক লাইন, এটার কোনো কার্যকরিতা কিছু আসেনি। কিন্তু ওদের যে ব্যাপারটা ছিল সেটা হলো আমাদের প্রতি
আমরা যে এখানে গ্রামাঞ্চলের থেকে যে লড়াইটা করছিলাম তার একটা সাপোর্ট ছিল। বিশেষত ওনার যে সহযোগী ছিলেন শাহজাহান মাস্টার বলে, আমি তার পুরো নাম মনে নেই আমার আজকে, কিন্তু তার সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। ইছামতি নদীর ধারে আমরা রোজ বিকেলে, প্রায় বিকেলে আমরা বেড়াতাম। উনি আমাদের রাজনৈতিক কথাবার্তা বলতেন, আমাদের আলোচনা করতেন, ওদের দেশের সমস্যা আমাদের দেশের সমস্যা উনি বলতেন আমাদেরকে। সেই শাহজাহান মাস্টারকে আজও আমার মনে আছে, আমি আজও তাকে ভুলিনি। বাকি আরও যারা মুক্তি ফৌজে যারা ছিল, টাকিতে ছিল যারা, তাদেরকে এখন আর চেহারাও ঠিক মনে পড়ে না, আবছা আবছা মনে পড়ে। আর কিন্তু শাহজাহান মাস্টারকে ভুলিনি, ওনাকে বলা যাবে না। ওনার যা কথাবার্তা আমরা পেয়েছি, আমি যা পেয়েছি, মহামূল্যবান উনি কথাবার্তা তখন আমাদের বলতেন। আমার জীবনটা শোধরাবার পথ, মানে এই পথ থেকে মানে আরও নতুন অন্যভাবে লড়াই করার যে প্রেরণা, সেইটা উনি কিন্তু কন্টিনিউয়াস আমাদের যোগাতেন ওইখানে। এইভাবে আমরা মে, জুন, জুলাই, আগস্ট, তো আমরা যেদিনকে প্রথম গিয়েছিলাম জলিল খাঁর কাছে টাকি জমিদার বাড়িতে ওদের ক্যাম্প হয়েছিল, সেখানে ঘরে রেখেছিলাম এরকম সাজানো পুরো নানা ধরনের অস্ত্র। আমি কোনোদিন এত অস্ত্র, এত রাইফেল দেখিনি, গ্রেনেড এইসব দেখিনি। আমার ওই প্রথম দেখা, আর আমার অভিজ্ঞতা এটা প্রথম দেখা। তারপরে যদিও পরবর্তীকালে রাইফেল আমাদেরকে ওই জলিল খাঁ আমাদেরকে দিয়েছিল, বেশ কিছু রাইফেল দিয়েছিল, বেশ কিছু গ্রেনেড দিয়েছিল। তার আগে যেটা দেখতাম, ওই ইছামতি নদী দিয়ে প্রচুর গরু পার হতো ওখান দিয়ে। কিন্তু যেদিন এই মুক্তিযুদ্ধ শুরু হলো, মার্চ মাসের ওই এরপর থেকে এপ্রিল, জুন, মে, জুন, ওই সময় থেকে তারপরে কিন্তু আর কোনোদিন গরু পার হতে দেখিনি। এপার ওপার হওয়া, গরু পাচার হয়ে যাওয়া, এসব দেখিনি। ওনারা আমাদের ডাকলেন, আমরা গেলাম। যাওয়াতে বললেন যে আপনারা এক্ষুনি এই অবস্থাতে আপনারা এই অঞ্চল ছেড়ে চলে যান, আর এখানে থাকবেন না। জলিল খাঁ আমাদেরকে আর ওই শাহজাহান মাস্টার মশাই বলছেন যে চলে যেতে, বললে আপনারা চলে যান, এখানে আপনারা নিরাপদ নেন। তো আমরা সেই অবস্থাতে ওই টাকি থেকে হাঁটতে 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 ভেতর দিয়ে বসিরহাট অবধি চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। এসে তারপর সেখান থেকে বাস ধরে আমরা টাকি মানে বসিরহাট পার হয়ে চলে গিয়েছিলাম। সেই যে চলে গিয়েছি, আর কী বলে ওই অঞ্চলে যাইনি, আর কোনো যোগাযোগ নেই, আর সে সম্পর্কে কিছু বলতে পারবো না। তার পরবর্তীকালে আমরা চলে আসার পরেই 1 মাসের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায়। সে গিয়েছিল বাংলাদেশে ওই দেশপ্রতি নিয়ে, ওকে দেশপ্রতি নিয়ে ওপারে যাওয়াতে ওখানে ওকে ইয়া বাহিনী দেখে ফেলে। কারণ হচ্ছে আমাদের সঙ্গে বাংলাদেশিদের চেহারার, কথাবার্তা বলা, হাঁটা চলার অনেক পার্থক্য আছে। ফলে ভারতীয় কেউ গেলেই সঙ্গে সঙ্গেই নজরে পড়ে যায় যে এ ভারতীয়। বলে বিমলকে গুলি করে মারা হয়েছিল বাংলাদেশে, তার কোনো হদিশ পাওয়া যায়নি। আরেকজন হচ্ছে সুরজিৎ ঘোষাল, সে এখানেই থাকতো বালুবাগানে, সে গিয়েছিল সাংবাদিক হিসেবে, তাকেও ওখানে গুলি করে মারা গেছে। এই দুটো খবর আর টাকি থেকে মুক্তি ফৌজে বাহিনী আমাদেরকে এই খবরটা দিয়েছিল। একদলকে দেখলাম হাসনাবাদ স্টেশনে রয়েছে প্রচুর শরণার্থী, তারা মূলত হিন্দু। আর টাকি, গাছেরাটি এই অঞ্চলে যারা ছিল, গ্রামাঞ্চলের দিকে ওই টাকি এইখানে যে সমস্ত লোকেরা ছিল তারা সব মুক্তিযোদ্ধা। যত মুক্তিযোদ্ধা সবাই কিন্তু ধর্মের মুসলমান। যারা মুক্তিযুদ্ধে লড়াই করছে সবাই মুসলিম, আর যারা ওই এতে রয়েছে, শরণার্থী হয়ে রয়েছে, সবাই হিন্দু। তারা সব ওই হাসনাবাদ স্টেশনে থাকে। না আসলে কি হতো, এখন না আসলে কি হতো বা সেটা তো বলা মুশকিল।
চোখের ওপরে লুটতরাজ, গুলিগোলা দেখে মানুষের মনে অটোমেটিক ভীতি সঞ্চার হয়। যেমন আমার একটা দিনের কথা মনে পড়ে, ওখানকার কিছু স্থানীয় মুসলিম যারা ভেবেছিল যে তাদের কাছ দিয়ে মিলিটারির দ্বারা তাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু একটা নির্দিষ্ট দিনে মিলিটারি এসে, আমরা যে গ্রামে ছিলাম সেই গ্রামে এসে হানা দেয়। এবং সেই দিনকে আমার মনে আছে বা শুনেছি যে কথাটা, যে 100 জন লোককে তার মিলিটারিরা মেরেছিল এবং প্রত্যেকজন মুসলিম। কারণ সেই মুসলিমগুলো তারা ভেবেছিল তাদেরকে মারবে না, তারা সাহস করে তাদের সামনে গেছিল এবং তারা নির্বিচারে দেখেছে আর টপাটপ গুলি করেছে। কোনো বাঙালি হিন্দু ভয়ে তাদের সামনেই যায়নি। আমরা যেখানে তাদেরকে দেখে একটা জঙ্গলে গিয়ে লুকোতাম, বা তাদের আসার খবর পেয়ে, গুলিগোলার শব্দ পেয়ে আমরা নির্দিষ্ট কিছু জঙ্গলে গিয়ে লুকোতাম। যে জঙ্গলের মধ্যে ছিল পানের বরজ, বিভিন্ন ধান ক্ষেত। আমরা লুকোতাম বা পড়তাম হচ্ছে ধান খেতে বলে কীভাবে লুকোতাম, গিয়ে শুয়ে পড়তাম মাটিতে, অর্থাৎ মাটি থেকে মাথা নিচু করে, অর্থাৎ বুকে হেঁটে যেভাবে চলা ঠিক সেইভাবে আমরা শুয়ে থাকতাম যতক্ষণ না পর্যন্ত গুলিগোলার আওয়াজ থামে, এবং সেই জঙ্গলের মধ্যে সেইভাবেই শুয়ে থাকতাম। আমরা যখন গুলির শব্দ পেতাম এবং সেইভাবে চলে আসার পর এদেশে, আমি তো তখন ছোট, কাজে বড়রা যা করবে সেটাই শিরোধার্য, কিন্তু আমার মায়ের মনে হয়েছিল আর ওই দেশে ফিরে যাওয়া ঠিক উচিত। মুক্তিযুদ্ধের আবহ তখন ধীরে ধীরে হয়ে উঠেছে এক আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশের মুক্তিসেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ভারতীয় সৈন্য। শুধু পশ্চিম বাংলায় নয়, যুদ্ধের দামামার শব্দ পৌঁছায় ত্রিপুরার বুকেও। অনুরণিত হয় আতঙ্কের কম্পন। শহর থেকে গ্রামে পাড়ি দেয় বহু মানুষ নিরাপত্তার স্বার্থে, নিরাপদ আশ্রয় অনুসন্ধানের জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম বিলনিয়া, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো হঠাৎ একদিন সকালবেলা ফায়ারিং শুরু হলো। তো আমরা ভাবলাম যে পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে হয়তো কোনো ফায়ারিংয়ের ইয়ে হচ্ছে, কিন্তু আলটিমেট জানতে পারলাম যে না, এটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের জন্য অ্যাকচুয়াল ফায়ারিং করা। তারপরে ধীরে ধীরে দেখতে লাগলাম যে ইন্ডিয়ান আর্মিরা আমাদের নানা জায়গায় এসে ক্যাম্প করছে। পার্টিকুলার আমাদের একটা হসপিটালের মাঠ ছিল, সেটা খুব বড় মাঠ, সেখানে আর্টিলারি মর্টার একটা মানে বাংকার মতো কাটা হলো, সেখানে আর্টিলারি মর্টার লাগানো হলো। আমি কখনো ভাবতে পারি না যে ওরকম একটা খোলা মাঠে একটা আর্টিলারি মর্টার বসাচ্ছে, সেটাতে এক বিন্দু ময়লা নেই। দুটো আর্মি দুদিকে দাঁড়িয়ে থাকছে, প্রত্যেক 5-10 মিনিট অন্তর অন্তর সেই মেশিনটাকে ক্লিন করছে। ওটা দেখবা যে কীভাবে মেনটেন করছে। তারপরে আমাদের যখন ফায়ারিংটা একদম ফুলফ্লেজে শুরু হলো, তখন আমরা শহরের বাড়ি ছেড়ে আমাদের গ্রামের বাড়িতে, যেখানে আমাদের খামার বাড়ি ছিল একদম পাহাড়ে ঘেরা, সেখানে আমরা চলে যাই। আর আমার সাথে একটা ছেলে ভাব হয়ে গেছে, ওর নাম ছিল, আমার মনে আছে, আহমেদ। আমার সাথে কয়েক বছর মতো বড়। সে মাঝে মাঝে আমার সাথে দেখা হতো আসা যাওয়ার পথে। বলতো কালকে আমরা ফেনী অবধি গেছি, কালকে আমরা নোয়াখালীর অন্য জায়গা অবধি গেছি, মানে এই সমস্ত। তারপরে ইন্ডিয়ান আর্মিদের কতগুলো সিন আমি দেখেছি, সেগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। ভোরবেলা মানে ওরা যখন অপারেশন থেকে ফিরতো, তখন একদিন দেখতে পেলাম যে একটা জিপে করে আসছে, তার ব্যাকে যে ট্রলিটা আছে সেটাতে তেরপল দিয়ে ঢাকা ছিল, হঠাৎ হাওয়াতে ওটা উড়ে যায়, দেখে অনেক সোলজারের ডেট। কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু ইন্ডিয়ান সোলজারের কোনো ড্রেস ছিল না, আর ভেতরে যারা ছিলেন গাড়ির সবাই কিন্তু ছিল। এরকম একটা সিন আমার এখনও মনে আছে। আরেকটা জিনিস হলো, রাত্রিবেলা একদিন শুয়েছি, শহরের বাড়িতে আমি একাই আছি, হঠাৎ মাটি কাঁপা ভূমিকম্পের মতো আওয়াজ হতে লাগলো। তো আমাকে পাশের বাড়ি থেকে আমার যে আত্মীয় স্বজন বললেন যে না, ভয় পাবি না, ওটা ট্যাঙ্ক যাচ্ছে। তো ট্যাঙ্ক কী জিনিস আমরা জানতাম। তার পরদিন শুনলাম যে ওখানে ছিল একটা বড় মুহুরী নদী বলে জায়গা ছিল, সেখানে যে সমস্ত ট্যাঙ্কগুলো আসছে, দেখে একটা ট্যাঙ্ক জলে নামলো, নদী পার হয়ে অটোমেটিক্যালি এরকম খাড়া দিয়ে উঠে গেল, কোনো রকমের অসুবিধা হয়। তারপর এনটিআরএফের গান এলো, 1 ঘন্টার মধ্যে ওই নদীর উপরে ব্রিজ বানিয়ে ফেলা হলো, সেখান দিয়ে বড় বড় শক্তিমান গাড়িগুলো আসতে থাকলো, এরকম নানাই। তারপর একটু এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে দেখি আরেকটা মাঠে এরকম লাইন ধরে আর্টিলারি মর্টার, আর একটা অদ্ভুত ভাষা, ওটা কিন্তু হিন্দি নয়, ওটা আর্মিদের কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজ হবে,
একজন বলছে, সে নোট নিচ্ছে আর মর্টারটাকে সামনে দিয়ে ফায়ার। তখন যশোহর, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, ময়মনসিংহ সর্বত্রই জনসাধারণ তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। একাধারে ইয়াহিয়া খানের আক্রমণ, অন্যদিকে স্থানে স্থানে রাজাকার বাহিনীর অত্যাচার। জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছাড়লেন অনেক মানুষ। ভারতে তাদের পরিচয়পত্র হল শরণার্থী, রিফিউজি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজ থেকে প্রায় 51 বছর আগে বা 50 বছর আগে, যাই বলি না কেন, তখন আমার বয়স 6 কি 7, ঠিক আছে। সে মতো অবস্থায় আমার এখনকার মেমোরি অনেকটাই মুছে গেছে, তাহলেও যতটুকু মনে আছে তার ব্যক্তিতে আমি সেই সময় ক্লাস 1 পাস করেছি, ক্লাস 2তে উঠব, এবং ক্লাস 2-এ ওঠার পর থেকেই একটা ডামাডোল, কখন কি হয় একটা অবস্থা। তারপরে আলটিমেট একটা সময় যুদ্ধ লাগলো, এবং যুদ্ধের বছরগুলোতে যা হোক যেরাম হয়, পড়াশুনো কোনো বন্ধ, সবারই একটা ত্রাহি রাম। এবং আমরা সেই সময় কী করলাম, শহর অঞ্চলে যেখানে থাকতাম সেখান থেকে অপেক্ষাকৃত একটু গ্রামের দিক, আমার এক মামার বাড়ি ছিল বরিশাল ডিস্ট্রিক্টের গুচ্ছা বলে একটা জায়গা, সেখানে এসে আমরা থাকতে শুরু করলাম। আলটিমেট কিছুদিন পরে সেটা আমরা যুদ্ধের আগেই চলে এসেছিলাম, তারপরেও শুনলাম সেখানে এসে যুদ্ধ লাগলো এবং যুদ্ধের স্থিতি তো অবশ্যই আছে, ঠিক আছে। তার মধ্যে ছিল স্থানীয় কিছু লোকের উৎপাত বলতে হচ্ছে তারা লুটতরাজ করত। একটা রাজাকার বাহিনী বলে তখন একটা সম্প্রদায় তৈরি হয়েছিল। তারা কী করতো, এই যে সমস্ত শহর অঞ্চল থেকে যে সমস্ত লোক গ্রামে এসে বসবাস করত, রাত্রেবেলা তাদের বাড়িতে গিয়ে ডাকাতি করত, এবং ডাকাতি করার জন্য তারা বড় বড় রান্দা ব্যবহার করত, যে রান্দাগুলোকে বলি দেওয়ার জন্য ব্যবহার করা হতো। সেই রান্দাগুলো নিয়ে তারা ডাকাতি করতে আসতো, এবং শুধু ডাকাতি করতে আসতো না, এবং ডাকাতি করতে আসতো যা পেত সর্বশান্ত সেগুলোকে নিয়ে যেত। এবং তাই না, তাদেরকে চেনা গেলেও তাদের নাম উচ্চারণ করা যাবে না। অর্থাৎ পরবর্তী দিনে বা পরবর্তীকালে আমরা যদি তাদের কাছে গিয়ে আবার খাওয়ার জন্য অর্থ না চাইতাম, তারা ভাবতো এদের নিশ্চয়ই আরও আছে, এদের কাছ থেকে যা লুটপাট করে এনেছি সেটা সাফিসিয়েন্ট না, এরা আরও আছে। কাজেই পালাবার জন্য একটা রাস্তা খুঁজছিলাম, ঠিক আছে। মিলিটারিদের ভয় যত না ছিল, সেই সমস্ত লোকেদের উৎপাত আরও বেশি ছিল। এবং সেখান থেকে যা হলো, সেই বয়সে তো প্রায় 30 দিন ধরে হেঁটে ওই বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছে, এবং সে আসার অভিজ্ঞতাটাও অনেক রকম, ঠিক আছে। যখন যেখানে যে জায়গায় থাকতে পেরেছি তখন সেখানে থেকেছি, ঠিক আছে। এবং এই খারাপ লোক যখন ছিল, ভালো লোকও আছে, ভালো লোকও ছিল, ভালো লোক থাকবে না এমন হয় না। অর্থাৎ যখন যে গ্রামে গেছি, যে জায়গায় পৌঁছেছি, তারা সেখানে থাকতে চেয়েছে, থাকতে দিয়েছে, কোনো স্কুল বাড়ি, কোনো পুজোর মণ্ডপ, ঠিক আছে, যেখানে যেরকম পেরেছি থেকেছি। এবং আমরা যখন এসেছি, আমরা একসঙ্গে অনেকে এসেছি, অর্থাৎ আমাদের দলে প্রায় 50-60 জন লোক ছিল। আমরা আগে খবর নিতাম বা রাস্তার পরিস্থিতি কী আছে। এই 30 দিন বলে আমরা নিরবিচ্ছিন্নভাবে যে 30 দিন ধরে হেঁটেছি এমন নয়, হেঁটেছি, রাস্তার খবর নিয়েছি, রাস্তার পরিস্থিতি কীরকম আছে জেনেছি, তারপরে এসেছি। এবং রাস্তায় আসতে গিয়ে দেখেছি আমাদের আগে যারা গেছে তাদের কাছে শুনেছি তাদের যত কিছু ছিল সব কেড়ে কুড়ে নিয়েছে, 2-1 জনকে মেরেছে। আর সব থেকে একটা উপদ্রব ছিল, সঙ্গে যদি কোনো উপযুক্ত মহিলা থাকতো, তাকে নিয়ে তার ফ্যামিলির যে নিগ্রহ বা তার ফ্যামিলির যে লোকচক্ষুর অন্তরালে তাকে নিয়ে আসা, সেটা আরও ভয়ানক। সেটা তো আর পয়সা দিয়ে হয় না, ঠিক আছে। যেমন সঙ্গে আমার এক পিসি ছিল, সেই পিসিকে সবার নজর থেকে এড়িয়ে যে নিয়ে আসা, ঠিক আছে, সব কিছু তো আর সেইভাবে বলা যায় না, সেটা আরও দুর্বিষহ। যাই হোক, তবু তো আনতে হবে, এবং নিয়েও আসা হয়েছে। কলকাতার মানুষও ঘরে ঘরে তখন এক নতুন নেতার নাম শুনছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খবর পড়ছেন কাগজের পাতায়। সেই ভয়াবহতার দিনেও খবর সংগ্রহ করতে ছুটে গিয়েছিল বহু সাহসী সাংবাদিক। ওপার বাংলার গ্রামে গঞ্জে শহরে ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে। অবশ্যই আমার সঙ্গে মুক্তিযোদ্ধাদের অনেকের খাতির ছিল, তাদের সঙ্গে যোগসাজশ করেই আমি ভেতরে যাই। এবং
আমার নাম দিলীপ চক্রবর্তী, কিন্তু আমি যে নামটা গ্রহণ করি ওরাই ঠিক করে দেয় আমার বন্ধুরা, সেটা হচ্ছে খোকন চৌধুরী। এখনও বাংলাদেশ দূতাবাসের লোকেরা ঠাট্টা করে বলে আমাদের খোকন ভাই আসছেন বলে আর কি। খোকন চৌধুরী নামটা ব্যবহার হচ্ছে, খোকন নামটা হিন্দুরও হয় মুসলমানেরা হয়, চৌধুরী নামটা উপাধিটা হিন্দুরও হয় মুসলমানেরা হয়, এটা বুঝে। আমি যদি ধরা যায় এপ্রিল মে মাসে নর্থ বেঙ্গল দিয়ে আমি প্রবেশ করে প্রায় 260 কিলোমিটার ভেতরে প্রবেশ করে ঘুরেছি। তাতে সাইকেল হোক, পায়ে হেঁটে হোক, হুন্ডা মানে স্কুটারে করে হোক, এটা ঘুরেছি, মানুষের মধ্যে গিয়েছি। জায়গাটার নাম হচ্ছে করন্দপুর, কাছাকাছি এসে গেছে। বাস তো মিলিটারি তো ঘিরেছে, রাজাকারদের গ্রাম। ঘেরার পরে বলছি যে তোমরা কারা? তা আমি যা শেখানোর কথা তাই বলছি যে আমার বাড়ি ময়মনসিংহ, চাকরি করি বগুড়ায়, ভয়ানক গণ্ডগোল, ইন্ডিয়ার উপর দিয়ে মামা বাড়ি রাজশাহী, সেখানে যাও। তা বলে সার্চ করো, এরকম 7 জনকে দাঁড় করেছিলাম, 7 জন আছে, আর আমি ছাড়া 6 জনই মুসলিম। এবং ওই দেশের লোক, আমি লাস্ট। ঘামছি ভেতরে, বলে লাভ নেই, ঘামছি ভেতরে, মুখে যথাসম্ভব হাসি রেখে সিগারেট খেয়ে যাচ্ছে। আর মনে মনে সবাইকে প্রণাম করবো, আমার মা বাবা, আমার কাগজের এইটা যিনি আমাকে পাঠিয়েছেন, এইসব ইলা মিত্র, যাকে আমি আমার মায়ের মতন মনে করতাম, আমি নামটা হয়তো তোমরা জানো ইলা মিত্রের, তার স্বামী রমেন মিত্র, যারা আমাকে মদত করেছেন যেতে। মনে হয় শেষ, এখানে মরে যাব, আর আমার খোঁজ কেউ পাবে না। 1 2 3 বুঝে নিও, তোমরা তো 7 জন আছো বোধ হয়, দাঁড়িয়ে আছো 7 জন, একজন 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 করে পাহারা দিচ্ছে, আর তুমি হচ্ছে লাস্ট, তুমি বলে তুমি শর্ট। তা আমাকে পাহারা দিয়ে নিয়ে আসছে, আসতেই আমি জানি আমার ব্যাগটায় হাত দেবে, এমনি সব ঠিক আছে, ব্যাগটায় হাত দিলেই একটা ক্যামেরা আছে, আর একটা ছোটো ডায়েরি, ওটা যদি পরে টোরে সে আলাদা কথা, কিন্তু ক্যামেরাটা আছে। হাত দেবে, আর তো কথা নেই, একটা রাশিয়ান ক্যামেরা আমার কাছে আছে। 1 2 3 4 5, আমি সিগারেট খাচ্ছি, আর ভেতরে ঘামে প্রায় জামা প্যান্ট ভিজে গেছে এই অবস্থায় করে আমার ব্যাগে হাত দিল, চোখটাকে এরকম করে ঠিক করলাম, যে হাত দিল, যে ছেলেটি হাত দিয়ে বললো যে ঘাবড়াবেন না, শখের ক্যামেরা। হ্যাঁ দেখেন স্যার, এই হচ্ছে দোষ, তাদের ক্যামেরা আছে, বউ ফালাই দিয়ে চলে যেতে পারে, দিয়ে দিতে পারে বউরে, ক্যামেরা ছাড়বে না। এই দেখেন প্রমাণ, হ্যাঁ ক্যামেরা লয়ে এসেছেন এই বিপদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই কিছু নাই স্যার, ওই কুছ নেই, হ্যাঁ ভাগো স্যার। একজন লাথি মেরেছেন, আমি 80 বছর বয়স, মনে হচ্ছে লাথিটা ভোগ করি, একদম ধান খেতে গিয়ে মুটে গেছি, কিন্তু আমি বেঁচে গেছি। এবার তো গ্রামে নিয়ে রেখেছেন, এই গ্রাম সেই গ্রামে আসতো, রাজাকারদের গ্রাম তো। ওরা বলছে না তোমরা মুজাহিদ, বলে যে না, আবার মায়ের জাত, সব জায়গায় মায়ের জাত, এই আমার প্রথম ফিলিং। রাজাকারের ঘরের বউ যে আছে সে মা, আমাদের থাকতে দেবে না, আর কোথায় যাবো কিচ্ছু চাই না, তো আগুন লাল চারদিকে দেখা যাচ্ছে। তো শুনছি ঘরে বিতর্ক হচ্ছে, তাই জন্য হচ্ছে হায় হায় রে, কার পুলাটা নেতাই গেছে, ভাষা বুঝছো কিনা জানি না, মানে কার ছেলে ইয়ে হয়েছে। হ্যাঁ না না এরা এখানে থাকবো, তো বলছে না না এখানে থাকবে না, ওই না না আমি কইতেছি এখানেই থাকবো। তো আমি থাকার ব্যবস্থা হলো, এর মধ্যে 3 দিন খাইনি, প্রায় 2.5 দিন। তোরা খাওয়ার ব্যবস্থা করলো, আর আমি সিদ্ধান্ত করলাম খাবো না এই কারণে যে খেতে গেলে আমি ধরা পড়ে যাব। কারণ আমাদের যে খাওয়ার এখন রপ্ত হয়ে গেছে, আমাদের সময় যখন আছিল, আমরা যারা সকল হিন্দু ফ্যামিলির লোক, আমরা ভাত খাই হাত দিয়ে, চেটো দিয়ে মেখে খাই, ছড়ায় থালার বাইরে। আর মুসলিম যারা আছে তাদেরকে এমনকি বিছানার উপরে বসে খায়, তাদের ভাত কখনো থালার বাইরে পড়ে না, এবং আঙুলের মাথা দিয়ে ভাত খায়, একদম সাংঘাতিক, এটা খেয়াল রাখবে। তা আমি তো সেটা জানি, আমার বন্ধুরা বললো তুই খাবি না, আর ও তো ভাতের সঙ্গে গোমাংস টাংস দেবে। আমি যে ওটাতে আমার কিছু আপত্তি নেই, মাংস খেলাম না কেউ, কিন্তু খেতে গেলে ধারাটা পড়ে যাব। তো ওরাও খেলো, আর বোঝো 2.5 দিন খায়নি, ওরা খাচ্ছে, আমি বসে বসে দেখছি।
করে সেই রাত্রি আমার গেল। পরের দিন সকালবেলা উঠে দেখি দরজা বন্ধ, বাইরে দিই মৌলানা ভাসানী গ্রাম হচ্ছে 5 বিবি জ্বালিয়ে দিয়েছে ওখানটায়। ওরা আমাদের ছেড়ে দিল। ওই যে দৌড়ে আমরা মানে জঙ্গল মানে ধান খেয়ে মাঠ দিয়ে এসছি না, ওই দৌড় যদি ম্যারাথনে গিয়ে দেওয়া যেত না প্রাইজ পেয়ে যেতাম। করে এসে বর্ডারে এসেছি, সেই বর্ডারে থেকে পুকুরের এতে প্রথম যুদ্ধ দেখলাম। আমার এই বইতে সেই প্রথম যুদ্ধ দেখার বিবরণ ভয়ঙ্করভাবে আছে এসে এটা, এবং সেই লেখাটাও আছে আমার করতোয়ার পাড়ে 3 রাতে। আমি যখন চলে আসছি সেই ছেলে যে 6 জন ছিল এর মধ্যে কিন্তু 3 জন পরে মারা যায়। এবং আমাকে ওদের থেকে কিছু সম্বল টিকিট এসে দিলাম যে ভাই এটা তোমাদের লাগবে, এখন যাক দেশ স্বাধীন হোক তারপরে এসে তোমাদেরকে নিমন্ত্রণ খেয়ে যাব। বললো দেশ স্বাধীনের সময় দাদা নাও থাকতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই গল্প হলে প্রতিনিয়ত আবেগের ঘটনা মনে হয়। এবং এই যে সাম্প্রদায়িক, তোমরা এখন তো দেখছি এই যে সাম্প্রদায়িকতা ভুগছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদেরকে সাম্প্রদায়িকতা মুক্ত করে দিয়েছিল। 1971 সালে কলকাতা শহরে এমন কোনো পুজো মণ্ডপ নেই যেখানে মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর ছবি ছিল না। এমন কোনো বাড়ি নেই, এই আমরা তো রিফিউজি অঞ্চলে থাকি, এর একটু কমনাল হওয়ার কথা, কিচ্ছু না। এখানে পুজো, এক বৃদ্ধা ব্রাহ্মণ, আমি আমার বইতে উল্লেখ আছে, বিধবা ব্রাহ্মণ, সে আমাকে ঢুকতে দেয় না বাড়িতে, কারণ হচ্ছে আমি আর ওর নাতি নাকি গোমাংস খেয়েছি বলে অভিযোগ খেয়েছে, তার মিথ্যা অভিযোগ। সে মুক্তিযোদ্ধাদের কয়েকজনকে আশ্রয় দেবে বলে নিজের ঘরে সে ঠাকুর করে স্থান দিয়ে নিজে বাইরে ঘুমিয়েছে। এইসব রেকর্ড আছে। মানে মানুষকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদেরকে এই জায়গায় নিয়ে চলে গিয়েছিল এবং সেটার সাক্ষী আমরা। ওপার বাংলার ভিটেমাটি ছেড়ে চলে আসা মানুষের ঠাঁই হয়েছিল রিফিউজি ক্যাম্প। তবে সবার ঠিকানা কেবল অত্র ছিল এমনটাও নয়। বহু বাঙালি একাধারে যেমন নিজ পরিচিত আত্মীয়ের জন্য গৃহের কপাট উন্মুক্ত করে দিয়েছিলেন, তেমনি বহু বাঙালি স্বতঃপ্রণোদিতভাবে সেদিন এগিয়ে এসেছিলেন ওপার বাংলার বহু মানুষের আশ্রয়ের ব্যবস্থাদি করার লক্ষ্যে। এমনই একজন ছিলেন অধ্যাপক তরুণ সান্যাল, যার প্রচেষ্টায় স্কটিশ চার্চ কলেজের প্রখ্যাত অগেলভি হোস্টেলে আশ্রয় পেয়েছিল বহু মানুষ সমসাময়িক কালে। আমাদের পশ্চিমবাংলার মানুষকে এই যুদ্ধের বা এই মুক্তিযুদ্ধের সপক্ষে নিয়ে আসার জন্যে যে জনমত তৈরি করা, তার প্রথম যে নাগরিক সভা, তার আহ্বায়ক ছিলেন অধ্যাপক তরুণ সান্যাল। অর্থাৎ এই যে গোটা দেশ আমরা আরেকটা দেশের লড়াইয়ের সঙ্গে সঙ্গী হলাম, যে ওপার বাংলা লড়াই চালাও, এপার বাংলা পাশে আছে, এই যে স্লোগান, এইটা এই সময়টা তার বলা যেতে পারে যে প্রথম যে পায়োনিয়ার, প্রথম যিনি হাতে সেই ফ্ল্যাগটা নিয়ে দৌড়েছিলেন, তিনি হচ্ছেন অধ্যাপক তরুণ সান্যাল। আমরা দোতলায় থাকতাম অগিলভি হোস্টেলে, আর একতলায় ছাত্ররা সবাই মিলে কিছু একটা জিনিস বানাচ্ছিল এবং একটা বেশ বড় পুতুল মতন বানাচ্ছে, যেটাকে জামা টামা পরানো হবে এবং সেটাকে নিয়ে তারা মিছিল করে যাবে। এবং মিছিল করে তারা যে যাবে সেখানে তারা স্লোগান টোগানগুলো বড় বড় করে লিখছিল সাদার উপরে কালো ইয়ে দিয়ে, রং দিয়ে। তো সব প্রস্তুতি হয়ে যাবার পরে তারা উপরে এসে বলল, স্যার একবার দেখতে আসুন। তো স্যারের সঙ্গে সঙ্গে স্যারের আঙুল ধরে আমি একটা ছোট্ট পুচকি, আমি নামলাম নিচে, দেখলাম যে তখন বারবার ইয়াহিয়া খান, ভুট্টো, মুজিবুর রহমান, এই নামগুলো আসতো কানে। এবং যখন রেডিওতে আমার পিসিমণি বলতেন যে এবার সংবাদটা শুনি, এই সংবাদটা শুনি, তখন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তিনি খবর বলছেন এবং সেই খবরে যুদ্ধের খবর, এখানে এত লোক মরেছে, সেখানে তত লোক মরেছে, আমার শিশু মনে ভীষণভাবে প্রতিক্রিয়া হতো, আমার খুব ভয় লাগতো। আমি ওই যুদ্ধের খবর সংবাদ হলে আমি সেই ঘর থেকে পালাতাম। অন্যদিকে বেতারে প্রচারিত হতো দুদেশের যুদ্ধের ঘটনা বৃত্তান্ত। উপেন তরফদারের ৭১-এর দিন পড়তে পড়তে আজও অনেকের মনে পড়ে সেই সব দিনের কথা। ঘড়ির কাঁটা দেখে বেতারের সামনে সপরিবারে কান পেতে বসে পড়ার কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয় 1971, তখন আমার বয়স 9। আমাদের বাড়িতে সিঁথিতে আমাদের বাড়ি বরানগরে, আমরা থাকতাম মা বাবা ভাই বোন 2 কামরার ভাড়া বাড়িতে। এইবার আমার যা মনে আছে সেটা হলো যে ওই সময়, ওই 70-71 সময়ে আমাদের ওই 2 কামরার বাড়িতে আমাদের বহু আত্মীয়রা, কাকারা, জ্যাঠারা, যারা তখনও পূর্ব পাকিস্তানে ছিলেন, তাহারা সমস্ত কিছু প্রায় নিঃস্ব অবস্থায়
চলে আসেন আমাদের ভারতে, এবং তারা প্রায় পিসিরা সবাই, এমনকি তাদেরও পড়শিরা, তাদের এই 2 কামরার ফ্ল্যাট বাড়িতেই আমাদের আশ্রয় নেন। এবং আমার মাকে দেখেছি দিনের পর দিন হাসি মুখে প্রায় 30-35 জনের রান্না করতে। কিছুই তেমন না, হয়তো ভাত, ডাল, বেগুন ভাজা অথবা খিচুড়ি, আলু ভাজা এইরকম, কিন্তু দেখেছি সবার মধ্যে একটা চোখের মধ্যে একটা আতঙ্ক, সবার চোখের মধ্যে একটা আশ্বাসও বটে যে কোনোদিন কি আমরা আবার ফিরে যেতে পারবো, কোনোদিন কি আমরা নিজেদের ভিটেতে ফিরে যেতে পারবো। আমার বাবা, দাদু এরা অফিস থেকে এসেই রোজ রেডিওটা চালিয়ে দিতেন। তখন বড় এরিয়াল দেওয়া রেডিও আলমারির মাথায় থাকতো এবং সেখান থেকে ভেসে আসতো নানা রকম বাংলাদেশের যুদ্ধের কাহিনী, নানা রকম বাংলাদেশের ওখানকার কথাবার্তা, গান। আর ওই 10টা-15 কি 10:30টার সময় উপেন তরফদার সংবাদ বিচিত্রাতে বলতেন বাংলাদেশের কথা। আর ওই গানটা খুব তখন আমাদের কানে কানে ভাসত, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠধ্বনি, আকাশে বাতাসে উঠিবে রনি। এই মুক্তিযুদ্ধে অসংখ্য বাঙালি বিপুল উদ্যোগে নেমে পড়েছিল এবং এই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা যারা তাদের কয়েকজনকে আমি চিনি। একজন আছেন রফিক আজাদ, রফিক ভাই আমাদের, তিনি মুক্তিযুদ্ধের সৈনিক ছিলেন এবং মুক্তিযুদ্ধের এই আন্দোলন ভাষাপ্রেমকে সঞ্চারিত করেছে, ভাষাভিত্তিক জাতিসত্তাকে তৈরি করেছে, ভাষাভিত্তিক রাষ্ট্রচেতনাকে তৈরি করেছে। বাংলা ভাষা রাষ্ট্রভাষা হবে এই আন্দোলনে প্রখর এবং মুখর ছিলেন তারা। আমরা যারা বাংলা ভাষাকে ভালোবাসি, আমাদের কাছে বাংলা ভাষা যাদের আশ্রয়, অবলম্বন, বেঁচে থাকার উৎস, তাদের বড় প্রেরণা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 71 সালে ফেব্রুয়ারি-মার্চ থেকে আমরা দেখতে করলাম যে বাংলাদেশ থেকে, মানে তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে, পূর্ব বাংলা থেকে প্রচুর মানুষ তারা পশ্চিমবঙ্গে চলে আসছেন। তাদের একটা বড় অংশ আমি দেখেছি যে শিয়ালদা স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন, দমদম স্টেশন, ওয়েলিংটন স্কোয়ার এবং বিভিন্ন জায়গায় তাদের তাঁবু কাটিয়ে তারা সেখানে রয়েছেন অতীব কষ্টের মধ্যে। সেইটা আমি কয়েক মাস ধরে এরম লোক এসেছে এবং তারা ছোটোখাটো বাচ্চা টাচ্চা নিয়ে, এবং তাদের এই চরম দুর্দশাটা যে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক যে ডামাডোল এবং যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য তাদের ছেড়ে আসতে হয়েছে ভয় আতঙ্কে, এটা তাদের চোখ মুখ এবং তাদের সাথে দেখি এটা বোঝা যাচ্ছিল। মুক্তিযোদ্ধাদের সমর্থনে যে রেডিও সম্প্রচার হতো সেটা যে কলকাতা থেকে হতো এটা আমরা জানতাম। তো আমাদের স্কুলের স্যার তিনি আমাদের বলল যে এই স্টেশনটা তোমরা গিয়ে দেখে আসতে পারো, ওই মির্জাপুরের মুখে এখন হোটেলিয়ার অ্যাসোসিয়েটস বলে নাম, ঠিক পূর্বই সিনেমার উল্টো দিকে, তখন এই হোটেলটার নাম আমার যতদূর মনে পড়ছে হোটেল শান্তিনিকেতন ছিল। তো আমরা সেখানে গিয়ে কয়েকদিন দাঁড়িয়ে রইলাম, দেখলাম হ্যাঁ প্রচুর লোকজন বারান্দায় থাকছে, ঢুকছে, বেরোচ্ছে, খুবই কর্মব্যস্ততা। পরে শুনেছিলাম বাংলাদেশের প্রচুর তৎকালীন সময় মুক্তিযুদ্ধের সমস্ত মানে অগ্রণী নেতারা এপারে চলে এসেছিল, তাদের অধিকাংশই এই হোটেলে থাকতো এবং তাদের মধ্যে নিজামুদ্দিন এই ধরনের অনেকেই ছিল। পরবর্তীকালে তারা মন্ত্রী হয়েছিল বাংলাদেশে। তো ওনার যে মালিক দিব্যেন্দু বোস, সে আমাদের পাড়ায় থাকতো। পরবর্তীকালে আলাপচারিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন যে হ্যাঁ কথাটা সত্য এবং এখানে বাংলাদেশ আন্দোলনের মুক্তিযুদ্ধের প্রচুর অগ্রণী সারির নেতারা থাকতো। ঠিক আছে, এইটা মানে তখন আমাদের তো অল্প বয়স, আমরা একটু দল বেঁধে যেতাম যে কী হচ্ছে উৎসাহের সাথে দেখতে।
তো যা হোক, আমার স্মৃতিতে এটাই আছে যে প্রচুর মানুষ সেই সময় তাদের ভিটে মাটি ছেড়ে এপারে চলে এসেছিল অবর্ণনীয় দুঃখ এবং দুর্দশাকে বহন করে। পরিশেষে বলা প্রয়োজন এই কথা সব ৭১-এর, তারপর কেটে গিয়েছে প্রায় ৫০ বছর। তৎকালীন বর্তমান, আজকের দিনে ইতিহাস। ৭১-এর দিনগুলি আজ শুধুই স্মৃতির পাতায়। এখনও অনেকের মনে পড়ে পাকিস্তানের সেই জেনোসাইড, মনে পড়ে সেই অপারেশন সার্চলাইট। স্মৃতিগুলো বছর ঘুরতে ঘুরতে কেবল ফিকে হয়, তবু ইতিহাসকে তো আর মুছে ফেলা যায় না। ৭১-এর আর্ত মানুষের ক্রন্দন, মুক্তিবাহিনীর সংগ্রাম আর বহু মানুষের ভিটে হারানোর কষ্ট আজও থেকে গেছে, খানিকটা বইয়ের লালচে পাতার অক্ষরে শব্দ হয়ে, আর খানিক বাকি থেকে গেছে বহু মানুষের অন্তরে আবেগ হয়ে। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল, যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি হয়ে আকাশটা দেখে, আকাশে বসত